স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। স্বাগত জানিয়ে আপনাকে ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আপনি। এবং দর্শক, আপনাদেরকে আবারও বলছি যে নানা সময় খবরের পর্যালোচনায় আমাদের সাথে অতিথিরা পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে থাকেন। বারবারই কিন্তু এসেছে, আমরা যদি বিএনপির একটু বক্তব্যটি বলি, যে সেটি বলা হচ্ছে যে জুলাই সনদের বাইরে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে তার দায়ভার নিতে হবে সরকারকে। কারণ আমরা জানি যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের পদ্ধতি এবং একই সাথে সামনে গণভোটের যে অমীমাংসিত আসলে বেশ কিছু বিষয়গুলো, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করবার জন্য ৭ কার্য দিবসের একটা সময় সরকার বেঁধে দিয়েছিল। আজকে আসলে সেই সময় শেষ হয়ে গেছে এবং বলা যায়, আমরা দেখেছি যে আইন উপদেষ্টা বলেছেন এর মধ্যে যে কিছুদিনের মধ্যেই হয়তো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটি হয়তো সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা হয়তো আসবে। আপনার সাথে যদি একটা আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি যে কথাটা বলছে যে জুলাই সনদের বাইরে গিয়ে আসলে কোনো কিছু করবার যে জায়গাটা তৈরি হচ্ছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম বক্তব্য দিচ্ছেন, সেটা যদি সরকার গ্রহণ করে ফেলেন তাহলে আসলে বিএনপি এক ধরনের এর দায়ভার, আগামী নির্বাচন হবে কি হবে না বা কি অবস্থা হতে যাচ্ছে, এর পুরো দায়ভার সরকারের ওপর কিন্তু আসলে বলা হচ্ছে। আবার এদিকে জামায়াত ইসলাম বলছে যে যদি জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি না হয় তাহলে ২৬-এ কোনো নির্বাচন হবে না। সেরকম কথাও আজকে আমরা দেখেছি যখন তাদের সমাবেশ ছিল। রাজনীতির এখনকার উত্তাপটা আপনি কি দেখছেন, কোন দিকে যাচ্ছে? রাজনীতির উত্তাপটা আসলে আমি যা দেখছি বা আমি যা বুঝছি, আমার কাছে মনে হয় যে একটা কমপ্লেক্স, খুব জটিল অবস্থায় আছে। জটিল অবস্থায় আছে এই কারণে, এই রাজনীতিতে তো প্রত্যেক দলেরই আলাদা করে যার যার মতো করে হিসাব নিকাশ থাকে। বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে নিশ্চয়ই সর্ববৃহৎ দল। আবার বিশেষ করে 4টা ইউনিভার্সিটিতে ডাকসু এবং চাকসুর নির্বাচনে ছাত্র শিবির ভালো করার পরে তাদের মুরব্বী সংগঠন বা তাদের মূল রাজনৈতিক সংগঠন, যদিও শিবির সবসময় বলে বা জামাতও বলে যে তারা জামাতের সাথে সম্পর্ক রাখে না বা জামাতের ছাত্র সংগঠন না শিবির, তবুও শিবিরের এই বিজয়ের পর জামাত ইসলামী আরও অনেক বেশি শক্ত অবস্থানে থেকে তাদের এই মনোভাব প্রকাশ করছে যে তারা এই মুহূর্তে দেশে অত্যন্ত প্রভাবশালী এবং চ্যালেঞ্জিং শক্তি, এবং সামনের নির্বাচন জামাতের ইচ্ছা অনিচ্ছা এবং তাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এইরকম একটা অবস্থান থেকে তারা কথা বলছে, বক্তব্য দিচ্ছে, কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই জায়গা থেকে মানে যেহেতু জামাত ইসলামী নিজেদেরকে অত্যন্ত স্ট্রং একটা পার্টি বা ফোর্স মনে করছে এই মুহূর্তে রাজনীতিতে বাংলাদেশে, এবং বিএনপি তো আছেই, ফলে কেউ কাউকে ছাড় দেবে বা কারোর সাথে মীমাংসা আপোষ করবে, এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন মীমাংসাটা, কিন্তু সেটা হয়নি এবং হয়নি বা হচ্ছে না। তার প্রমাণ হচ্ছে 7 কার্য দিবস ঠিক করে দেওয়ার পরেও, একটা সময়সীমা ঘোষণা করে দেওয়ার পরেও সরকারের এই আহ্বানে বা এই সময়সীমা মেনে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু আলোচনায় বসেনি। এই ব্যাপারে কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে প্রত্যেকেই যার যার মতো করে শক্তিবান মনে করছে, এবং এই যে ফিলিংসটা, এই যে অবস্থানটা, এই অবস্থানটা আমি মনে করি দেশের রাজনীতিকে যথেষ্ট কমপ্লেক্স অবস্থায়, জটিল অবস্থায় ফেলেছে, এবং দলগুলোও কার্যত হয়তো বা মুখোমুখি অবস্থানে চলে যাবে, এবং যদি এরকম মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে সেটা আমাদের দেশের জন্য মোটেই ভালো হবে না। অবশ্যই এই মুহূর্তে মুখোমুখি চলে যায় যদি, এই রকম অবস্থা আছে বলে মনে হয় না, বরং যথেষ্ট শক্তভাবেই বলা যায় যে মুখোমুখি চলে গেছে। কারণ আজকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন যে জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এটা অত্যন্ত শক্ত বক্তব্য জামাতের আমিরের পক্ষ থেকে, জামাত ইসলামী দল হিসেবে তার পক্ষ থেকে, এবং এটা এই বক্তব্য যে
জামাতের শক্ত অবস্থান প্রমাণ করে যে এই দেশে খুব সহজে রাজনৈতিক মীমাংসাগুলো হচ্ছে না। এবং আমি এই জায়গায় আরেকটা ছোট্ট একটা কথা বলে রাখতে চাই, এই কথাটা বলা জরুরি আমি মনে করি। সেটি হচ্ছে জামাত আমিরের এই বক্তব্যের ভেতর থেকে মনে হতে পারে যেন বিএনপি জুলাই আন্দোলনকে ওন করছে না, বা জুলাই আন্দোলনকে পছন্দ করছে না, বা জুলাই আন্দোলনের চেতনাটাকে ধারণ করতে চায় না, বহন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, এইরকম অর্থাৎ জুলাই আন্দোলনের চেতনা বিরোধী একটা অবস্থানে বিএনপিকে ঠেলে দেওয়ার রাজনৈতিক চেষ্টা আছে এই বক্তব্যের ভেতরে। আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথেও আমরা একটু পরিচিত হয়ে নিতে চাই। কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং একই সাথে আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে আলোচনাটি আসলে আমরা করছিলাম আমাদের আরেকজন অতিথিদের সাথে, এবং শেষেও তিনি একটি কথা বলেছেন, জামায়াত ইসলামের আমিরের পক্ষ থেকে যখন খুব শক্ত অবস্থানে এরকম একটি বক্তব্য আসে যে জুলাই সনদের যদি কোনো স্বীকৃতি না আসে তাহলে 26-এ নির্বাচন না হওয়ার, বা সেটি আসলে সাধারণ মানুষ দেখবে না, এরকম যে একটি কথা। যেহেতু আপনি আছেন আমাদের সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছেই জানতে চাই এই ধরনের কোনো চিন্তা ভাবনা সামনের দিনগুলোতে আপনাদের আছে কিনা? কারণ সরকার তো আপনাদের রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরে বিষয়গুলো ফয়সলা করবার জন্য সময় দিয়েছিল। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যে জামাত আমির এই কথাটি বলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, সেটি যদি আইনি প্রক্রিয়াতে না যায়, বিএনপি যদি অথবা যারা স্টেক হোল্ডার্স সেটি যদি তারা মেনে না নেয়, তাহলে তো 26 ইলেকশন হওয়ার কথা না। এই কথাটি উনি বলেছেন। কিন্তু সাথে সাথে উনি আরেকটি কথা বলেছেন যে জামাত চায় 26-এর রমজানের আগেই জাতীয় নির্বাচনটি হয়ে যাক। অর্থাৎ জামাতের প্রিন্সিপাল পজিশন হচ্ছে নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে, রমজানের আগে হবে। এই ব্যাপারে এটা জামাতের প্রিন্সিপাল পজিশন। এখন আসুন, উনি তাহলে এই কথাটি কেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে 26 ইলেকশন হওয়া উচিত না? এই কথাটি উনি নৈতিক অবস্থান থেকে বলেছেন যে যেই বিপ্লবের মাধ্যমে এত রক্তের বিনিময়ে একটি বিপ্লব অথবা বাংলাদেশ 2.0 হতে যাচ্ছে, সেটি যদি বাস্তবায়িত না হয়, সেটির যদি নিশ্চয়তা না হয়, তাহলে সাংবিধানিকভাবে কিন্তু নির্বাচনটি 5 বছরের জন্য হয়েছিল, যদিও তথাকথিত নির্বাচন একতরফা আওয়ামী লীগের সাজানো আমির ইলেকশন, তাহলে তো 26 ইলেকশন হওয়ার কথা না। সুতরাং বিএনপি যদি চায় এবং অন্যরা যদি চায় যে 26 ফেব্রুয়ারিতে ইলেকশন হতে, তাহলে যেই বিপ্লবের মধ্য দিয়ে এই এই সরকারটি, নতুন সরকারটি প্রতিষ্ঠিত হলো এবং আজকে নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, সুতরাং তাদেরকে জুলাই সনদটি মেনে নিতে হবে। যদি তারা এটি মেনে না নেয়, তাহলে বিএনপি সহ যারা এই কথাটি বলছে 26 ইলেকশন হওয়া দরকার, তাদের কোনো নৈতিক আইনগত অধিকার থাকে না। উত্তরটি আমি নিতে চাই। আমাদের সাথে যেহেতু আছেন শামীমুর রহমান শামীম, যে আমাদের অতিথি বলল যে আইনগত অধিকারের জায়গা থেকে আসলে বিএনপি সেখানে অধিকার রাখে না, আপনার মন্তব্য কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমার সহলোচকবৃন্দ বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এটা হলো জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দাবি করছেন 5টি দাবি নিয়ে আজকে আন্দোলন করছে। আজকে এই সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই সনদে বিএনপি স্পষ্ট করে আজকে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ আমাদের দলের সিনিয়র নেতা আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেছেন বিএনপির বক্তব্য। আপনি দেখেছেন আজকে সকালবেলা স্পষ্টভাবে তুলে ধরেছেন জুলাই সনদে বিএনপি সবসময় এগিয়ে গেছে। যতবার মিটিং হয়েছে সববারই ছাড় দিয়ে, সবচেয়ে বেশি ছাড় দিয়ে বিএনপি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে এসছে।
আজকে যে সমস্ত বিষয়ে জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এই সনদের বাইরে যদি কোনো কিছু এই ঐক্যমত্য কমিশন বা এই সরকার চাপিয়ে দেয় এই জুলাই সনদের বাইরে, সেটা তো বিএনপি মানবে না, মানার কথাও না। আপনাকে এই সরকারের কাছে এবং এই নির্বাচন কমিশনের কাছে সামনে ফেব্রুয়ারিকে নির্বাচন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জাতির সামনে এই সরকারের এবং নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি অর্থবহ, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত 17 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তো গত 17 বছর লড়াই করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সেটার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আত্মোৎসর্গ করেছে গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন। সর্বশেষে জুলাই বিপ্লবী ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। মানুষের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা কোটি মানুষের এই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসবে। আজকে যদি জুলাই সনদের নামে দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশন কাজ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কমিশন এই সরকার করেছে, তাদের সুপারিশ নিয়ে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে জুলাই সনদে, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সন্নিবেশিত করে বিএনপি তো বিরোধিতা করছেন। জুলাই সনদে বিএনপি তো একমত হয়ে কাজ করছে। কিছু কিছু বিষয় সব রাজনৈতিক দল তো এক হবে না, দ্বিমত থাকতেই পারে। সেটা পরবর্তী জুলাই সনদের অন্তর্ভুক্ত করে সেটা আমাদের পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনা করেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার তো রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, জনগণকে সেই সার্বভৌম ক্ষমতা তো আপনাকে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে সেই ক্ষমতা ফিরিয়ে দিতে গেলে রাজনৈতিক দল হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আপনাকে তো জনগণের মতামতের প্রাধান্য দিতে, তাদের চিন্তিত মতামতের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনপ্রতিনিধিত্ব। তারাই সার্বভৌম ক্ষমতা রাখবে রাষ্ট্র পরিচালনায়। সমস্ত আলোচনার রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু পার্লামেন্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে। এটি তো মানুষের প্রত্যাশা। আপনার তো জনগণের কাছে ফিরে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে। আপনাকে কতটুকু সমর্থন করবে, আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি না করবে, সেটা তো মালিকানা জনগণ। সেই সুযোগটা কেন আপনি ফিরিয়ে দিতে পারবেন না? জুলাই সনদের নামে যদি আপনি আজকে জামাতের আমির, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, উনি যে বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না, এটা তো দেশবাসীর কাছে এই বক্তব্য গ্রহণযোগ্য হবে না। সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও রয়েছে, তারাও তাদের মতামত দিবে। যতটুকু জুলাই সনদে কার্যকর করা যায় পরবর্তী পার্লামেন্ট আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেবেন। তার সরকার জন্য তো আপনাদের সবার নিজেদের ভিতরে আলোচনা করবার একটি সময় বেঁধে দিয়েছিল, সেই আলোচনা আপনারা কেন করলেন না? এই প্রশ্নের উত্তর আমরা নেব, তবে বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমরা সেই প্রশ্নের উত্তর নেব। দর্শক, ৭১ চ্যানেলে বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আলোচনায় আবারও যুক্ত হবেন। যে আলোচনা আসলে আমরা ছিলাম কিছুক্ষণ আগে, আমাদের সাথে অতিথি শামীমুর রহমান শামীমের কাছে আসলে প্রশ্নটি যেটা রেখে গিয়েছিলাম যে সরকারের যে আপনাদের নিজেদের ভিতরে সামনে নির্বাচন নিয়ে যে অমীমাংসিত যে বিষয়গুলো ছিল সেটি নিয়ে আলোচনা করবার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আসলে এখন আর বলবার সুযোগ নেই আজকে, কারণ আজকে এখন রাত 12টায় বুধবার হয়ে গেছে। গতকাল পর্যন্ত সেই সময় ছিল, আপনারা কেন আলোচনা করলেন না? দেখুন, বিএনপি এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে কমিশনে বলেন, প্রত্যেকটি আলোচনা বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসে অনেক ছাড় দিয়েছে। দেশ, জনগণ, জাতি এবং গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু দাবি বিএনপি মেনে নিয়েছে, যেগুলো বিএনপির দেশে অনড় ছিল না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে, যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন করে সবাইকে নিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে সবার অংশগ্রহণের মুখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক নবযাত্রায় সবাই একসাথে সামিল হব, সেটা চেষ্টা করেছে বিএনপি। আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ বহির্ভূত কিছু সুপারিশ, কিছু উপদেশ সংযুক্ত করে নোট অফ ডিসেন্টকে বাইরে রেখে একটি বিভেদ সংকটের জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতি। সরকারকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে, দেশ, জাতি, গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশবাসী প্রত্যাশা করছে এই সরকার, বিএনপিও দাবি করছে জুলাই সনদের বাইরে কোনো কিছু যেন চাপিয়ে দেওয়া না হয়। নোট অফ ডিসেন্ট সহ
যেগুলো বিএনপি দিয়েছে সেগুলো উপস্থাপিত করে জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন যতটুকু আমরা জানি যে আজকে আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে হয়তো দুই একদিন বা কিছুদিনের মধ্যেই এই সংস্কারের বিষয়ে সর্বশেষ অবস্থা সরকারের পক্ষ থেকে আসলে জানানো হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে। সেখানে আসলে কি প্রত্যাশা করেন? এবং একই সাথে প্রশ্ন এটিও থাকবে যে আপনারা যেভাবে চাচ্ছেন সেটি যদি না হয় তাহলে আপনাদের দলের অবস্থান আসলে তখন কি হবে? আপনাকে আজকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনি দেখেছেন অত্যন্ত পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে ডক্টর মোশাররফ হোসেন স্যার, সিনিয়র সদস্য স্ট্যান্ডিং কমিটির সাবেক মন্ত্রী, দেশ জাতির সামনে তুলে ধরেছেন বিএনপির বক্তব্য, চমৎকার ভাবে তুলে ধরেছেন, একদম চুলচেরা বিশ্লেষণ করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির অবস্থানটা। সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই সরকার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপি যেটা বলেছে, আপনাকে কিভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন সবাইকে নিয়ে করা যায়, অবশ্যই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সরকারের যে প্রতিশ্রুতি, মানুষের জন আকাঙ্ক্ষা, এই ফেব্রুয়ারির 26-এর প্রথমার্ধে একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেবে দেশবাসী নিয়ে, এটা মানুষ প্রত্যাশা করছে। এর বাইরে আপনি যদি কোনো কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন বা নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা করেন কেউ, আমার মনে হয় এটা দেশের মানুষ এটা ব্যথিত হবে এবং তারা কষ্ট পাবে, এবং এটা একটা অরাজকতা, বিশৃঙ্খলা বাংলাদেশে নতুন করে একটি সংকটের জন্ম হবে। এই জায়গা থেকে সবাই আপনাকে ঐক্যবদ্ধ হয়ে, আপনাকে তো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ভোটের প্রচেষ্টার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার ভোটকে যদি কোনো কিছুর বিনিময়ে, ভোটের যে অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন কমিশন বিশেষ করে আয়োজন করছে এই নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশাল কর্মযজ্ঞ। এখন যদি আমরা এখানে আসি বিভিন্ন দাবি তুলে আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করি, নিশ্চয়ই দেশটা নতুন করে একটি সংকটের জন্ম দেবে, সেটা দেশবাসীর কাম্য নয়। দেশ জাতির স্বার্থে এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বিবেচনা করে তারা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সেদিকে নজর দিয়ে সেই ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এটা মানুষের প্রত্যাশা। আমার এখানে একটু বক্তব্য ছিল আসলে এই নির্বাচন প্রসঙ্গেই, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় কিছু সেন্সিটিভ জায়গা থাকে। আমি মনে করি নির্বাচনটা আমাদের এই মুহূর্তে একটা সেন্সিটিভ একটা জায়গায় এসে পৌঁছেছে এবং সেন্সিটিভ একটা ইস্যু। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে যে জায়গায় মানুষের, এই দেশের সারা জাতির ঘোরতর আপত্তি ছিল, সেই আপত্তির জায়গা ছিল তিনটি নির্বাচন অবৈধভাবে এবং ভোটারবিহীন রাতের নির্বাচন, বিভিন্ন কায়দায় নির্বাচনগুলো করে নিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত করেছে। এটা ছিল সবচেয়ে সংকট। তারা যদি ক্ষমতায় না থাকতে পারতো তাহলে আরো যে সমস্ত অন্যায় অপরাধ করেছে সেগুলো কিন্তু করার সুযোগ পেত না। তার মানে নির্বাচনটাকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছে। সেই আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে নির্বাচনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এটা একটা স্পর্শকাতর সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় আমি মনে করি যারা নির্বাচন নিয়ে প্রায় সময় বলেন যে এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, অমুকটা না হলে নির্বাচন হবে না, এইটা না হলে নির্বাচন হবে না, এই যে সেন্সিটিভ জায়গা, এই জায়গাকে বারবার যেখানে ঘা আছে সেই জায়গায় যদি বেশি নাড়াচাড়া খোঁচাখুচি করা হয় তাহলে কিন্তু ওই জায়গাটা ক্রমেই ক্ষতির দিকে, বেশি খারাপের দিকে যায়। আমি মনে করি যে নির্বাচন এইরকম একটা জাতির কাছে এই মুহূর্তে খুব একটা সেন্সিটিভ বিষয়। এই নির্বাচনটাকে অক্ষত রেখে, নির্বাচন ইস্যুটাকে অক্ষত রেখে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুন্দর বক্তব্য আসা উচিত এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে এবং সময় মতো হয়ে যায় সেই প্রচেষ্টা করা উচিত। আমি মনে করি এই মুহূর্তে বিএনপি এবং জামাত ইসলামী এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, তাদের ভেতরে এই ব্যাপারে একটা মতৈক্য তৈরি হওয়া উচিত এবং মতৈক্য হবে না কেন সে প্রশ্নও আমি তুলতে চাই আপনাদের দুইজনের কাছে। আমার এই প্রশ্ন, আপনারা দীর্ঘ সময় কিন্তু একসাথে ছিলেন, এমনকি জোট সরকার নামে একটা সরকার পরিচালনা করেছেন আপনারা, এইরকম একটা জায়গায় গিয়ে আপনাদের এমন কি ঘটনা ঘটেছে? আমার দুইজন নেতার কাছে আবু বকর আপনার কাছ থেকে হয়তো এই প্রশ্নের উত্তর যদি আমরা শুনি। জি ধন্যবাদ। দেখুন
জামাত ইসলামী গণতান্ত্রিক আচরণ মূল্যবোধের অংশ হিসেবেই কিন্তু বিএনপির মহাসচিবের কাছে জামাতের নায়েবে আমির ফোন দিয়েছিলেন এবং সরকারও আহ্বান জানিয়েছিলেন যেন রাজনৈতিক দলগুলোর 7 দিনের মধ্যে নিজেরা আলাপ আলোচনা করে এই সংকটের সমাধান করেন। কিন্তু বিএনপি যে কাজটা করলো, বিএনপি 7 দিন, অথবা তারা বলতে পারতো আমাদের আর একটু টাইম দরকার, আমরা আলোচনা করে নিই, আমরা বসবো, কিন্তু ওনারা অ্যাব্রাপ্টলি ওনারা এটাকে রিফিউজ করে দিলেন, অগ্রাহ্য করলেন, ডিসরিগার্ড করলেন, যেন আই ডোন্ট কেয়ার, আমি যেটা বলি সেটাই হবে, আপনাদের সাথে আমার বসার দরকার নেই। দাবিটি কিন্তু সাজেশনটা কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছিল। জামাত ইসলামী নায়েবে আমির কিন্তু প্রথমেই উনি বিএনপির মহাসচিবের কাছে ফোন করেছেন গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসাবে, যিনি আছেন আজকে স্টুডিওতে, উনিও বললেন যে দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনে একে অপরের সহযাত্রী, আমরা সকলেই আওয়ামী নির্যাতনের শিকার, তো আমরা বসে তো সমাধানটি করতে পারতাম। আমরা তো কেউই আমরা মানে চাই না ফেসিবাদ ফেরত আসুক, আমরা সকলেই চাই নির্বাচনটি আগামী ফেব্রুয়ারিতে হয়ে যাক। জামাত ইসলামের আমির স্পষ্ট করে আজকে বলেছেন যে নির্বাচনটি রমজানের আগে হতে হবে। হ্যাঁ, জামাত ইসলামের আমির তাও বলেছেন যে বিএনপি যদি আজকে এই কথা বলে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তারা কারোর সাথে বসবে না, তারা যদি বড় ভাইগিরি আচরণ করতে চায়, উনি মানে ইনডাইরেক্টলি এগুলো বুঝাচ্ছেন আর কি, তাহলে তো আইনগতভাবে সাংবিধানিকভাবে 26 ইলেকশন হতে পারে না। কিন্তু আমরা যে কথাটি বলছি, ইলেকশন আগামী রমজানের আগেই হতে হবে, এটা আমাদের প্রিন্সিপাল পজিশন। কিন্তু আমরা যেটি চাই যে জাতি রক্ত দিয়ে এই বিপ্লবটি সংগঠিত করেছে, জাতির চাওয়া পাওয়াকে আমাদেরকে সম্মান করতে হবে। এখানে 3টি কথা ছিল যে নির্বাচন, সংস্কার এবং বিচার, এই 3টি কাজ করে নির্বাচন হতে হবে। এখন আসুন, সংস্কারের ব্যাপারে তো বিএনপি সাইন করেছে, এখানে জামাত সাইন করেছে, অধিকাংশ দল এখানে সাইন করেছে, এবং এখানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি জুলাই সনদটি পড়েন, অঙ্গীকারনামার যে লাস্টের মানে সেন্টেন্সটি, লাস্টের প্যারাটি, সেখানে কিন্তু বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটি বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখন নোট অফ ডিসেন্টের কথা বলে অথবা অন্যান্য কথা বলে অজুহাত সৃষ্টি করে বিএনপি যে কথাগুলো বলছে, মনে হচ্ছে কি এটি মনে হওয়ার যৌক্তিক কারণ রয়েছে যে বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। দেখুন, আমি একটি কারণ বলি, আজকে মির্জা ফখরুল কয়েকদিন আগে স্পষ্ট করেই বলেছেন পার্লামেন্টে পিআর হবে কি হবে না এটা আগামী সংসদের ব্যাপার, অথচ আপনি কিন্তু জুলাই সনদে সাইন করে আসলেন পিআর হবে, সেখানে কিন্তু পিআর এর কথা স্পষ্ট লেখা, হ্যাঁ উচ্চকক্ষ পিআর এর কথা আছে, তো ঠিক আছে, কিন্তু আপনি তো এখন এই সেটি অস্বীকার করছেন। তাহলে আপনার মানে তারপর নোট অফ ডিসেন্টের কথা দেখুন, বিএনপি যদি তার জন্মলগ্নের ইতিহাস দেখে, যেখানে যে হানা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল, তাদের রাজনৈতিক জন্ম হয়েছিল, সে হানা ভোটে কিন্তু 2-3 লাইন মানে মানে আদেশের মধ্য দিয়ে কিন্তু হানা ভোটটি হয়েছিল। 84টি বিষয় এবং নোট অফ ডিসেন্ট সহ কিন্তু হানা ভোটে থাকতে পারে না, এটি একটি মানে অযৌক্তিক একটা দাবি বিএনপির। সুতরাং বিএনপি যদি তার অতীত চিন্তা করে এবং বাস্তবতা চিন্তা করে, তাহলে যে অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার সাজেস্ট করবেন যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, হ্যাঁ অথবা না, বিএনপি সেখানে তারা যে জুলাই নোট অফ ডিসেন্টের কথা বলছেন, জুলাই সনদে স্পষ্ট করে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ আছে। সরকার তো বলে নাই, আমার কাছে নোট অফ ডিসেন্টের জুলাই সনদটির কপি আছে, সেখানে স্পষ্ট করে বিএনপির নোট অফ ডিসেন্ট উল্লেখ করা আছে। কিন্তু আমি যে কথাটা বলছি, জামাত সহ যারা জুলাই সনদের কথাটি এখন বলছেন, তারা বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এটি বিশ্বাস করতে পারছে না বলে আমি মনে করছি। সুতরাং বিএনপি যেখানে প্রথমবার 19 দিনের মাথায় তারা মানে অধ্যাদেশ জারি 19 দিনের মাথায় যেখানে প্রথমবার হানা ভোটের ইলেকশনটি করতে পেরেছে, সুতরাং অল্প সময় ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, সে ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো বিএনপির সাথে একমত, আমরা তো সরকারের সাথে একমত।
এই ব্যাপারে নির্বাচন পিছানোর ব্যাপারে তো আমরা মানে কোনো ভূমিকা নিচ্ছি না, নেওয়ার কোনো সুযোগ নাই। জামাত আমির আজকেও বলেছে নির্বাচন রমজানের আগে হতে হবে। আমার যে বিএনপির মানে কাউন্টার পার্ট শামীম সাহেব যে কথাটি বললেন ফেব্রুয়ারিতে ইলেকশন, সে ব্যাপারে তো আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা তো বিএনপির সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না, আমরা জাতিকে অঙ্গীকার দিয়েছি যে রমজানের আগে ইলেকশন হতে হবে। তাহলে এখন বিএনপির সমস্যাটি কোথায়? বিএনপি জামাতের নায়েব ফোন করলেন কেন? আপনারা নির্বাচনের দুই পক্ষই নির্বাচনের দুই মানে সময়টা নিয়ে দুই পক্ষই এক হয়ে আছেন যে আপনারা ফেব্রুয়ারিতেই করবেন, এটা নিয়ে কোনো কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, জামাত নেতা আবু বকর মোল্লা সাহেবের কাছে। সেটা হচ্ছে, তাহলে আমরা কি এই কথা বলতে পারি বা ধরে নেব জামাতের পক্ষ থেকে এই ঘোষণা আছে যে যেভাবে যাই হোক না কেন জামাত নির্বাচন না করার কোনো অবস্থানে যাচ্ছে না, এমন একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো গণভোট যে একেবারে প্রত্যাখ্যান করছে তাও তো না, বরং বিএনপির পক্ষ থেকে সম্ভবত আমি যতদূর স্মরণ করতে পারি এইরকম বক্তব্য আছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে হোক। সেক্ষেত্রে গণভোট বিএনপি যে প্রত্যাখ্যান করছে তা তো না। জি, আমি আসছি। সেটি হচ্ছে যে জামাত, এখানে তো জামাতের কোনো ব্যক্তিগত দলের স্বার্থ নয়, জাতীয় স্বার্থ রক্ষার জন্য জামাত কথাটি বলেছে। জামাত বলেছে যদি ইলেকশনের দিন গণভোটটি হয় তাহলে জনগণ তো তার এমপিকে ভোট দেবে নাকি গণভোটের বিষয়ে তারা মানে মনোযোগ দেবে। সুতরাং যে জাতির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই জাতীয় নির্বাচনটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কেন সেফ সাইডে থাকি না? আমরা কেন গণভোটটি এখন করে ফেলি না? আমরা কেন গণভোটটি ইলেকশনের দিন করতে হবে? জাতীয় ইলেকশনের ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ বিএনপির সাথে, জাতির সাথে আমাদের অঙ্গীকার রয়েছে। কিন্তু আমরা যে কথাটি বলছি, গণভোটটি আগে হলে এইটি অনেকটা সেফার হয়। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন, হ্যাঁ আমরা অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, বাট আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই যদি জাতি একটি সংকটের মুখে পড়ে এবং নির্বাচন যদি পিছায়, এর দায়ভার হচ্ছে বিএনপির, জামাতের না। জামাত বলছে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, কিন্তু আপনাকে গণভোটের ব্যাপারে মানে একটি সেফার পজিশন নিতে হবে। এই দায়ভার নির্বাচন যদি সময় মতো না হয়, দায়ভার বিএনপির দিকে ঠেলে দিচ্ছে জামায়াতে ইসলামী। আছেন আমাদের সাথে, দায়ভার বিএনপি, এই দায়ভার তো আমরা নেব না। জি, আছেন শামীমুর রহমান শামীম, দায়ভার কি নেবেন আপনারা? না ভাই, যেটা বললেন এটা তো দেশের মানুষ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। এই দায়ভার কোনোভাবে বিএনপির উপরে আসবে না। এই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, বাধাগ্রস্ত হয়, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিদেশে ডক্টর ইউনূস সাহেব প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশকে তিনি একটি গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিবেন। এই সরকারের তো প্রায়োরিটি তিনটাই ছিল, আপনার সংস্কার, বিচার এবং নির্বাচন। কোনোটার জন্য কন্ডিশনাল হতে পারবে না। আপনাকে জুলাই সনদে যেটাই রয়েছে, নির্বাহী আদেশে অর্ডিন্যান্স জারি করে 84টা বিষয় আপনাকে সেগুলো সরকার করতে পারবে, কিন্তু সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেটা তো পার্লামেন্টের অনুমোদন ছাড়া, আপনাকে অনুমোদন ছাড়া, আলোচনা ছাড়া, পাশ করা ছাড়া আপনি তো রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে আইনে, সংবিধানে সংযোজন করতে পারবেন না। জুলাই সনদে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তো সবাই ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্র মেরামতের রূপরেখা, সংবিধান সংস্কার, আমাদের দুর্নীতি, আমাদের নির্বাচন কমিশন, আমাদের জাতীয় ঐক্যমত এবং অংশীদারিত্ব, আমাদের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কোনো দলের স্বার্থ না, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই জুলাই সনদ নির্মাণ করা হয়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু জিনিস যেগুলো আলোচনা হয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো এখানে সংযোজিত করা হয়েছে, ঐক্যমত্য কমিশন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই দায়ভার তো বিএনপি নেবে না। জনগণের উপর তো এই অনৈতিক দাবিগুলো সংযোজন করে জুলাই সনদে আপনি চাপিয়ে দিতে পারবেন না, এটা তো বিএনপি সেটা মানবে না। আপনি এই এত বড় একটা বিশাল জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিএনপি তো গণভোটে রাজি ছিল না, এখন তো বিএনপি ভাই বলেছেন, একটু আগে সাংবাদিক ভাই উনি বলেছেন বিএনপি তো ছাড় দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের রাজি হয়েছে। আপনি যদি জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করেন, এই বিশাল ব্যাপ্তি কর্মযোগ্য দুইটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন এই সরকারের জন্য কত বড় চ্যালেঞ্জ হবে এবং একটা সংকটের সৃষ্টি হবে।
আপনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ধরনের গণভোটের আয়োজন করে অত্যন্ত কঠিন হবে এই সরকারের জন্য এবং এই নির্বাচন কমিশনের জন্য। এটা তো ঠিক হবে না এবং দেশের মানুষ এটা প্রত্যাশা করছে না। এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করা, এটি সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো এই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য জাতীয় সরকার। সেখানে আপনি জুলাই সনদের কোনো কারণে বিএনপি তো প্রথম থেকে জুলাই সনদের সামনের দিকে অর্থাৎ আপনারা দুই পক্ষই বলা যায় একে অপরের দিকে আসলে দায় দেওয়ার এক ধরনের মানসিকতায় আছেন, কিন্তু সামনের নির্বাচনটি শেষ পর্যন্ত কতটুকু গ্রহণযোগ্য হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নাকি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নতুন কোনো সিদ্ধান্ত আসে, সেটি নিশ্চয়ই আমরা, যেহেতু আমাদেরকে আইন উপদেষ্টা আজকে বলেছেন সাংবাদিকদের যে কিছুদিনের মধ্যেই হয়তো সরকারের অবস্থান খুব পরিষ্কারভাবে জানা যাবে, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনারা আছেন আমাদের সাথে, একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ৭১ জার্নালে দর্শক বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবার ৭১ জার্নালে। এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে দর্শক যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপির। ধন্যবাদ এবং স্বাগত, এত রাতে আমাদের সাথে সময় দিয়েছেন আপনি হুমায়রা নূর। একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে আপনারা জোট করতে পারেন সামনে নির্বাচনকে ঘিরে। এই বিষয়ে আসলে একটু জানতেই চাই যে জোট শেষ পর্যন্ত কাদের সাথে তাহলে করবার পরিকল্পনা, বা কারোর সাথে আপনাদের এর মধ্যে কথা হয়েছে কিনা কোনো রাজনৈতিক দলের সাথে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। দুঃখিত। আমার সহ-আলোচকগণ এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, আমরা যে রাজনৈতিক দল হিসেবে আজকে আত্মপ্রকাশ করেছি এবং গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমরা কাজ করছি, তারও বহু আগে থেকে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী একটি শক্তি হিসেবে কাজ করে এসেছি এবং আমাদের যেই রাজনৈতিক মাঠে পথ চলা বলেন বা তারও আগে আমাদের যেই সংস্কারের যেই চেষ্টা, সেইটা হচ্ছে ভিত্তিটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা হচ্ছে যেই গণঅভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছে, তাদের কাছে আমাদের যেই দাবিটা, আমাদের কাছে তাদের যে দাবিটা, সেটা হচ্ছে আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে, এমন জায়গায় নিয়ে আসতে হবে যে আর কোনো স্বৈরশাসক এসে ক্ষমতা ধরে রাখার জন্য আমার কোনো ভাই বোন বা তাদের কোনো সন্তানের গায়ে যেন আর কেউ গুলি করতে না পারে, এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের যাতে বিচার সুনিশ্চিত হয়। তো এই জায়গাটা থেকে আমরা যখন রাজনীতির মাঠে আমাদের কথাগুলো বারবার বলছিলাম, তখন যে প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি, সেইটার ভিত্তিতেই আমাদেরকে রাজনীতি করতে আসতে হয়েছে। এখন আমরা কাদের সাথে এই রাজনৈতিক পথ চলাটা বা আমাদের যে রাজনীতিটা সেইটা শেয়ার করবো, সেটা হচ্ছে যাদের সাথে আমাদের মতবাদে মিলবে। এখন ঐক্যমত্য কমিশনে তো 30টা রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে বা আমাদের কনভারসেশনে অনেকের সাথে আমাদের আলাপ হয়েছে, বড় রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলাপ হয়েছিল। কিন্তু আমরা যখন দেখছি যে কেউ শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে এবং জনমানুষের চিন্তা করছে না, জনমানুষের কাতার থেকে সরে যাচ্ছে, যখনই তাদের আশা আকাঙ্ক্ষার প্রদীপের আলো একটু কমে যাচ্ছে বলে মনে করছে, তখনই তারা এই রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের যেই দাবি, সেই দাবি থেকে সরে আসছে। সেই জায়গাটা থেকে আমাদের তাদের সাথে একসাথে রাজনৈতিক যে জোট বা রাজনৈতিক সমঝোতা হওয়ার সুযোগটা কমে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে আলাপ আলোচনাটা, যে বিষয়টা আপনি স্পষ্ট জানতে চেয়েছেন, সেই প্রশ্নের উত্তরে যদি আসি, সেটা হচ্ছে এখন পর্যন্ত বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, অনেকেই কিন্তু চায় এই বাংলাদেশের যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, আগে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের হাত দিয়ে সেই রাষ্ট্র কাঠামোর পুনর্বিনির্মাণ করা এবং এই সংবিধানকে পুনর্নির্মাণ করা, সংবিধানকে সংস্কার করা, এর মাধ্যমে এই রাষ্ট্রের কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক যেই সিস্টেমগুলো সেগুলোকে বিতাড়িত করা। তাহলে এই চিন্তাধারা, আমাদের এই ভাবনাগুলোর সাথে যাদের ঐক্যমত আছে তাদের সাথে আমাদের যাওয়ার সুযোগ আছে। এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, আমরা স্বাক্ষর করতে পারলাম না এখন পর্যন্ত, কারণ এটার বাস্তবায়ন যে কেউ চায় নাই, এবং চায় নাই বলেই জুলাই সনদে সেটার
স্পষ্ট কোনো বক্তব্য উল্লেখ নাই যে কবে কতদিনের মধ্যে কিভাবে এটার বাস্তবায়ন হবে। সেইটা কিন্তু এখন আসলে মানুষ বুঝে গিয়েছে যে কারা আসলে শুধু লোক দেখানোর জন্য পরিবর্তনের কথা বলেছে, এই ঐক্যমত্য কমিশনে বসেছে, এবং কারা এই এই জুলাই সনদের বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে তাহলে কি দাঁড়িয়েছে, আপনারা এবং পুরনো তারাই এখন যেসব গণভোটের দলগুলো বিরুদ্ধে রয়েছে, দাঁড়াচ্ছে। তাদের কারোর সাথেই জোট করবেন না? বিষয়টি অনেকটা এরকম। দেখেন, মানে আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, আমরা একেবারে ডান না, একেবারে বাম না, আমরা সবার সাথেই আমরা সদ্ভাব বজায় রেখে আমরা রাজনীতিটা করতে চাই, কিন্তু সব ধরনের মানুষের মতবাদকেই আমরা সম্মান জানাই। কিন্তু ওই যে যেই জায়গাটা বলছিলাম, যে ধরেন আপনি যদি পুরনো বন্দোবস্ত আঁকড়ে ধরে রাখতে চান, তাহলে তো আপনার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়াটা আগাবে না। এখন ধরেন বিএনপির সাথে যতটুকু আলাপ ছিল সেই আলাপটা আমাদের আগালো না, কারণ বিএনপি এখন একেবারেই সংস্কারের যে বেসিক আলোচনাগুলো সেখান থেকে সরে আসছে। তারা বারবার করে এখন গণভোটই চায় না। আমরা যেই গণমানুষের, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু কারা? জনগণ। না, বিএনপি তো বলেছে রাষ্ট্রের ক্ষমতাধরী কারা? গণভোট জনগণ। চায়, কিন্তু সেটি যেদিন সংসদ নির্বাচন হবে তখন করার কথা তারা বলেছে। তারা কিন্তু একেবারেই বলেনি যে না, গণভোট তারা চায় না। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখন বিএনপির যারা নীতি নির্ধারকগণ আছেন, যারা নেতৃত্বস্থানীয় জায়গা আছেন, তারা বিভিন্ন জায়গায় বয়ান দিচ্ছেন যে গণভোটের প্রয়োজনই নাই, এবং এই ধরনের কথা মানুষের মাঝে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে গণভোট থেকে মানুষকে সরিয়ে নেয়ার জন্য। এই যে গণভোটের থেকে মানুষকে সরিয়ে নেয়া বা মানুষকে যে পরিবর্তনের রাস্তা থেকে দূরে সরানোর যে প্রয়াস তারা দেখাচ্ছে, তাতে তাদের অবস্থান স্পষ্ট হচ্ছে যে তারা পুরনো বন্দোবস্ত আঁকড়ে ধরেই রাখতে চায়। একটা ছোট উদাহরণ দেই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ধরুন গণভোট হলো এবং গণভোটে যাই হ্যাঁ না যে পক্ষে রায় গেল, তারপরে সংসদ নির্বাচন হলো, এবং আমরা ধরে নিচ্ছি, আমি সব কথাই বলছি ধরে নেওয়ার ভিত্তিতে ধরে নিচ্ছি যে বিএনপি সরকার গঠন করলো, এবং এইরকম ভাবে সরকার গঠন করলো যে রকম ভাবে তারা এককভাবে আইন পাশ করতে পারে, এই রকম ধরেন বিজয় লাভ করে তারা সরকার গঠন করলো, আমরা ধরে নিচ্ছি। তো সংসদ তো সার্বভৌম, আইন প্রণয়ন হবে সংসদে যদি এই মেজরিটি পায় বিএনপি, এবং তখন যদি এই গণভোটের রায় তারা না মানে উল্টে দেয়, তখন কি বা করার থাকবে? সেক্ষেত্রে গণভোটের কি মূল্য থাকবে? আমার প্রশ্ন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন হুমায়রা নূর। আপনি জবাব দেওয়ার আগে আমি আপনাকে একটু সেকেন্ড করি, 1 সেকেন্ড। সেটি হচ্ছে যে হুমায়রা নূর যে কথা বললেন যে বিএনপির কোন নেতা গণভোটের বিপক্ষে বলছেন। বিএনপির অন্যতম বড় নীতি নির্ধারক আমির খসরু সাহেব, উনি স্পষ্ট বলেছেন সংবিধানে গণভোট নেই, গণভোটের কথা বলবেন না। আমি ওনার সমর্থনে একটু কথা বললাম আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার একটা খুব সহজ উত্তর, এবং এটা খুবই একটা মানে প্রশ্নটা মানুষের বোঝার জন্য, সাধারণ মানুষের বোঝার এমপি ধরেও তাদের এই সাজে আরপিও সংশোধন নিয়ে ভোট করতে হবে। তো তাদের যে চিন্তাটা ছিল যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যেই ভোটগুলো সেটাও তাদের ব্যাংকে যাবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে তারা 2/3 আসনই নিয়ে যাবে এবং আসনই পাবে, এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কারের সমস্ত ম্যান্ডেট তাদের হাতে থাকবে। সেই আশায় কিছুটা হয়তো ভাটা পড়েছে এই আরপিও সংশোধনের কারণে, এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল বা তাদের মানে তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে তারা যে 1 বছর ধরে ব্যবহার করেছে এবং ব্যবহার করার যে ইচ্ছা ছিল সেটা একটু কমে গিয়েছে। সুতরাং এখন আসলে 2/3 আসন তারা পাবেন কিনা, যেটা আসলে ভাবনা করা হয়েছিল, হয়তো সেটার হয়তো সুযোগ নাই। আচ্ছা, ধরেন ওনারা 2/3 আসন পেয়েই সরকার গঠন করলেন, সেক্ষেত্রে গণভোটের যেই সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে তারা বাধ্য কি বাধ্য না, সেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন। দেখেন,
গণভোটে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনগণ। জনগণ যদি না বলে সেটার উত্তর না, জনগণ যদি হ্যাঁ বলে সেটার উত্তর হ্যাঁ। এমন কোন রাজনৈতিক দলের এত বড় ধৃষ্টতা দেখানোর ক্ষমতা কি আছে যে তারা সরকার গঠন করবে এবং জনগণের যে ম্যান্ডেট সেটাকে তারা বাস্তবায়ন করবে না, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সরকার পরিচালনা করবে এবং লুটপাটের রাজনীতি দেখাবে? এই স্বৈরতান্ত্রিক আচরণ কন্টিনিউ করার জন্য তো এই 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 গণ অভ্যুত্থান হয় নাই। এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এই সংস্কারের প্রস্তাবগুলোই তো এই জন্য এসেছে যে যাতে এই বড় বড় রাজনৈতিক দলগুলো বারবার সরকার গঠন করে নিজের ইচ্ছে মতো সংবিধানের ধারাগুলো বারবার পরিবর্তন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং জনগণকে বোকা বানিয়ে তাদের পকেট ভরার রাজনীতি যাতে আর করতে না পারে, সেই জন্যই তো এই সংস্কার প্রস্তাবে তারা কি দ্বিচারিতা করছে দেখেন। আমি উত্তর দিই, তারা বলছে ঐক্যমত্য কমিশন এবং এই সরকার নাকি প্রতারণা করেছে। প্রতারণা তারা করে নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তাদের 31 দফা প্রস্তাব ছিল 2024 সালের নির্বাচনের আগে। সেই 31 দফা প্রস্তাবে তারা কিন্তু উচ্চকক্ষের প্রস্তাব রেখেছে, অথচ এই একই উচ্চকক্ষের প্রস্তাব যখন এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় আছে সেইখানে তারা দ্বিমত করছেন। তারা বলছেন এটা নাকি এখন বাস্তবতা বিবর্জিত। কারণ কি এই কথাটা তারা কেন বলছেন? কারণ অন্যান্য অনেকে চেয়েছেন যে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সাথে যেহেতু আছেন শামীমুর রহমান শামীম, তিনি হয়তো পরিষ্কার করতে পারবেন। আমাদের আসলে সময় খুবই স্বল্প, আমাদের আলোচনাটা আসলে এখানে শেষ করতে হবে। এই উত্তরটা নিয়ে আমরা আসলে এখানে আলোচনাটা শেষ করতে চাই। জনাব শামীম, আপনাদের 31 দফায় যেই হুমায়রা নূর বলছেন, আপনাদের 31 দফায় যেই দফার ভিতরে আছে উচ্চকক্ষের এবং নিম্নকক্ষের যে নির্বাচনের বিষয়টি, সেখানে জুলাই সনদে গিয়ে আপনারা ঐক্যমত্য কমিশনের সাথে গিয়ে সেখানে গিয়ে সেটা কেন দ্বিমত করছেন? আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি শেষ করি। বিএনপি যেটা বলেছে, আচ্ছা বিএনপি যেটা বলেছে উচ্চ কক্ষে পেয়ার সিস্টেম, বিএনপিতে এটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনাকে সেটা আলোচনার ভিত্তিতে আপনি ঠিক করতে পারবেন। আপনাকে জুলাই সনদে যে দীর্ঘ সময় ধরে বিএনপি প্রতিনিধিত্ব করে কাজ করেছে এখানে ঐক্যমত্য কমিশনের সাথে, গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেটা হুমায়রা বলছেন, আমি হুমায়রার প্রশ্নের জবাব দেন। আপনারা 31 দফাতে বললেন যে আপনারা পিআর চান, এখন কেন পিআর এর বিরোধিতা করছেন? সেটা উচ্চ কক্ষ চায় বলেছে, কিন্তু ধরেন পিআর চায় না, তাহলে নিম্ন কক্ষের রিপ্রেজেন্টেশন আর উচ্চ কক্ষের রিপ্রেজেন্টেশন যদি একই হয়, এই বিতর্ক আসলে চলতেই থাকবে। আমাদের আসলে আজকে আলোচনা করবার সময় একেবারেই কম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে যুক্ত হয়েছিলেন। তবে অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি আছেন আমাদের সাথে, কারণ নির্বাচনের পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আমাদের আলোচনা হবে। বিরতির পর নিশ্চয়ই আপনার সাথে সেই আলোচনা আমরা করব। ধন্যবাদ শামীমুর রহমান শামীম, এবং একই সাথে ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা। নিশ্চয়ই আবার কথা হবে আগামীতে। দর্শক, ৭১ জার্নালে বিরতির সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরে আসছে, নিশ্চয়ই থাকবেন। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা একটু নির্বাচনের বিষয় নিয়ে আসলে একটু কথা বলতে চাই, কারণ যেহেতু সামনে রাজনৈতিক নানা রকম আলোচনা আসলে হতেই থাকবে, কিন্তু এর মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি নিয়েও এক ধরনের নির্দেশনা এর মধ্যে তারা দিয়ে দিয়েছে। যদি আমরা বলি যে আচরণবিধি ঠিক করে দিয়েছে, সেটার মধ্যে যে পোস্টার এবং ড্রোন ব্যবহার করার ক্ষেত্রে তারা এক ধরনের বিধিনিষেধ দিয়েছে। যদি একটু সংবাদটি পড়ি, সেটি হচ্ছে যে প্রার্থীদের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না এবং ড্রোন ব্যবহার করা যাবে না, এবং একই সাথে বিদেশে প্রচারণা নিষেধাজ্ঞা থাকা হচ্ছে। এই ধরনের একটি আচরণবিধি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যদি বলি যে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করা হয়েছে। যুক্ত আছেন আমাদের সাথে অ্যাডভোকেট হুমায়রা নূরের পাশাপাশি আরেকজন অতিথি, ফজলে হুদা বাবুল। তিনি বিএনপি মনোনীত নওগাঁ প্রার্থী, নওগাঁর 3 আসনের। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। একটু আপনার কাছেই জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আচরণবিধির ক্ষেত্রে নতুন করে যে নিষেধাজ্ঞা এর মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, যে প্রার্থীদের প্রচারের সেখানে পোস্টার ব্যবহার করা যাবে না যদি প্রার্থীরা প্রচার করতে যান,
এইটি কেন করা হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে যে তারা বলছে যে বিভিন্ন পথসভা সভা সমাবেশ এবং বিদেশে পর্যন্ত জনসভা যেগুলো সেখানে কোনো প্রচারণা করা যাবে না নির্বাচনের দিন এবং প্রচারের সময় কোনো ধরনের ড্রোন বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনের প্রচারণের ক্ষেত্রে প্রার্থীরা তো আসলে ফ্রিডম চান, যে তারা চান তারা অনেক রকমভাবে প্রচারণায় অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের কথাটি তুলে ধরবেন। এখনকার যে আধুনিক যুগে আমরা বসবাস করছি সেখানে সকল আধুনিক যেই মাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যন্ত্রের দিক থেকে ড্রোনের দিক থেকে আমরা যদি ব্যবহার করতে চাই, সেখানে যে বিধিনির্দেশ দেওয়া হচ্ছে সেটি আসলে প্রচারণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কিনা? আসলে এটা আরপিও এসেছে, আমার মনে হচ্ছে যে ইসি নির্বাচনী ট্রেনের দিকে যাচ্ছে, এটা খুবই একটা শুভকর বিষয়। আপনি যেটা বলেছেন ড্রোনের বিষয়, আজ থেকে 20 বছর আগে কিন্তু এটা ছিল না। নির্বাচন অনেক আনন্দ মুখর উৎসব মুখরই হইতো। আপনি যদি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরপিওতে বেশ কিছু সুন্দর জিনিস এসেছে আমি মনে করি। যদিও বাংলাদেশের আইনগুলো এমনভাবে তৈরি হয়, এখানে অ্যাডভোকেট হুমায়রা ম্যাডাম আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে আইনগুলোতে কেন যেন কিছু কিছু শব্দ থাকে যেগুলো আইনগুলোকে অনেকটা জটিল করে তোলে এবং সেই ফাঁকফোকরগুলো দেখা যায়। যেমন এখানে তারা বলছেন যে রাজনৈতিক দল প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করতে কিংবা নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষমূলক, অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো কন্টেন্ট তৈরি, প্রচার, প্রকাশ, শেয়ার করতে পারবেন না। গুজব ও এআই ব্যবহার বন্ধে নির্বাচনী অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে ধরে নেওয়া হবে এই আরপিওতে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে খুবই স্পেসিফিক করা উচিত ছিল। যেমন এখানে বলেছে রাজনৈতিক দল প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি। এই অন্য কোনো ব্যক্তিটাকে, আমার একটা সমর্থক যদি আমার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খারাপ কিছু লেখে, এরও কি সম্পূর্ণ দায়ভার আমার আসবে? এখন ওই সমর্থকটা যে আমার, এটা সোশ্যাল মিডিয়াতে হয়তো তার বিভিন্ন প্রচারণাকে এটা নির্ধারিত হবে। কাজে এই জিনিসগুলো একটু স্পেসিফিক করা উচিত ছিল। বাট দিস ইজ ভেরি গুড, দিস ইজ গুড ফর দ্য ইলেকশন, কারণ এটা উচিত ছিল নিয়ে আসা আরপিওতে। আর যেটি বলেছেন ড্রোন, আমিও নিজেও ড্রোনের পক্ষে না, কারণ আমার কাছে মনে হয়েছে, আমি তৃণমূলের রাজনীতি করা মানুষ, আমার কাছে মনে হয়েছে যে একজন রাজনীতিবিদকে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে চেনবার কথা এবং তার সম্পর্কে জানবার কথা, এবং অথবা তিনি ন্যাশনালি কোনো মানুষ হবেন। আগে এক সময় খুব বেশি আইনজীবীরা আসতেন রাজনীতিতে, জানি না এখন কেন যেন অনেক কম আসে, যেটা আসা উচিত মনে করি আমি। কিন্তু যেটা আপনাকে আরপিওতে যেগুলো এসেছে আমার মনে হয় এগুলা যুগের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি সিঙ্গাপুরে দেখেন বা উন্নত বিশ্বে দেখেন, এত লিফলেট, এত হ্যান্ডবিল, এত পোস্টার রাস্তাঘাট ছেয়ে যায়। এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, এটাকে কন্ট্রোল করা আসলে উচিত। কারণ একজন রাজনীতিবিদ যদি রাজনীতি করে, জনগণ তার সম্পর্কে জানবার কথা, এটা একটা। তারপর কি আপনি তো পথসভা করতে পারছেন, বাড়ি বাড়ি যেতে পারছেন, আপনার কর্মীরা যেতে পারছে, আপনার মার্কা সবাই জানছে। আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য, আমি আমার দলের স্ট্যান্ড জানি না, আমার ব্যক্তিগত অভিমত আমি বলতে পারি যে এটা বেটার হবে নির্বাচনের জন্য। কিন্তু হুমায়ুন নূর, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক, পদের নাম এগুলো উল্লেখ করা যাবে না। এটি যদি হয় তাহলে কোন মানুষটি কোন দল থেকে নির্বাচন করছে এবং কোন আসন থেকে নির্বাচন করছে এবং তার প্রতীক কি, সেটি যদি একটা মানুষের কাছে পুরোপুরি সাধারণ ভোটারদের কাছে, কারণ সবাই তো একেবারে আমরা শহরের তো আর ভোটটা হবে না, গ্রামের অনেক কৃষক যারা থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা আসলে সেই ছবিটা দেখে, সেই মার্কাটা দেখে আসলে মানুষটাকে চেনার এক ধরনের আগ্রহের জায়গা থাকে। সেটা যদি না থাকে তখন আপনার কাছে কি মনে হয় যে, কারণ অনেকের নাম আবার কাছাকাছিও থাকে, এই ধরনের কিছু বিভ্রান্ত
বিভ্রান্তিও ঘটতে পারে কিনা নির্বাচনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, যে ভোটাররা সঠিক তাদের সেই পছন্দের মানুষটিকে ভোট দিতে পারলো কিনা, সেখানে তারা এক ধরনের কনফিউশনের মধ্যে চলে যাচ্ছে কিনা? আচ্ছা, এখানে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে মানুষকে অনেকগুলো জিনিসের সাথে একাস্টম করার জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যে নিয়মগুলোর কথা বলছেন, আমি যদি বিগত কয়েক বছরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিকে তাকাই, আমি কিন্তু এই নিয়মগুলো আমাদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমি দেখতে পাই। যে এই যে ছবি না দেয়া, কোনো স্পেসিফিক দলের রং ব্যবহার না করা, সবাই একই রঙের হওয়া, এবং দলের নাম না হওয়া, শুধু ব্যালট নাম্বারটা লেখা থাকা নির্বাচনী প্রচারণার যেই প্রার্থীর যে কাগজপত্রগুলো, সেগুলো, এই জিনিসগুলো আমরাও কিন্তু যখন আইনজীবী হলেও, ধরেন আইনজীবীদেরকে তো বলা হয় যে তারা সমাজের বিজ্ঞজন, তাদেরও কিন্তু সময় লেগেছে অ্যাডাপ্ট করতে। তো এইটা আসলে যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতায় যারা ধরেন এই কিছুদিন আগে 3টা রাজনৈতিক দল, এনসিপি সহ অনেকে, আরো 2টা রাজনৈতিক দল নিবন্ধনের কাছাকাছি একটা পর্যায়ে গিয়েছে, বা আরো বড় বড় 2টা রাজনৈতিক দল এখন যারা আছে ভোটের মাঠে, তারা ছাড়াও তো আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন প্রার্থীকে, এইটাও কিন্তু আবার ধরেন আমি যদি পজিটিভলি চিন্তা করি, যদি সেটা হচ্ছে আমি আমার এলাকার মানুষজনকে আমার নিজের ব্যাপারে সমর্থন আনার জন্য আমাকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছাতে হবে, যাতে মানুষ আমাকে চেনে এবং ভোটটা আমাকে দেয়, আমার দলকে ভোটটা দেয়। সেই ক্ষেত্রে কাজটা যতটুকু করা প্রয়োজন সেই অনুযায়ী সময়টা খুব কম, এটাই হচ্ছে প্রতিবন্ধকতা। আদারওয়াইজ নিয়মটা ভালো, নিরপেক্ষতা বা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিয়মটা ভালো। যেমন বাবুল ভাই বলছিলেন যে এআই ব্যবহার করে প্রার্থীর ওপর কোনো প্রার্থীর ব্যাপারে কোনো অপপ্রচার, কুৎসা করা যাবে না। এইটা এই যুগে, এই পরিস্থিতিতে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও স্পষ্ট করা উচিত ছিল যে ওই যে যেই জায়গাটা ভাইও প্রশ্ন করলেন যে প্রার্থীর পক্ষে কোনো স্পেসিফিক প্রার্থীর পক্ষে যদি অন্য কেউ করে থাকে, তারকে কিভাবে ডিফাইন করবে। ধরেন আমার সপক্ষে, ধরেন আমার নাম করে যদি কেউ একটা অপকর্ম করে, সেটার দায় আমি কি করে নিব? এইটা তো স্পষ্ট না করলে তো আমি আরেকজনের দায়িত্ব আমি নিতে পারবো না। ধরেন কেউ আমাকে আমার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য আমার নামে সে একটা অপপ্রচার করলো। এই যে আরপিও যে নতুন এই ধারাগুলো যুক্ত হচ্ছে বা এই যে সংশোধনীগুলো আসছে, যেহেতু আমরা জানি যে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন, আপনারাও নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবেন, কারণ যেহেতু আপনারা নিবন্ধিত এখন রাজনৈতিক দল, সেখানে নিশ্চয়ই আলোচনা হবে আশা করি। একই সাথে যেহেতু স্পষ্টতা প্রয়োজন ছিল এবং এগুলো সময় উপযোগী এবং ভীষণ প্রয়োজনীয় পরিবর্তন, কিন্তু সেইটা আগামী নির্বাচনের জন্য সময়টা খুব কম। ওনাদের এই চেঞ্জ গুলো আসলে আরো 6 মাস আগেই আনা উচিত ছিল। এটা ইটস টু লেট ফর ব্রিংিং অল দিস চেঞ্জেস। আমাদের সাথে যেহেতু আছেন ফজলে হোদা বাবুল, আপনার কাছে আসলে শেষ প্রশ্নটি করতে চাই। যেহেতু 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু হতে যাচ্ছে, এখন নানা ধরনের যেই সংকটগুলো সামনের দিনগুলোতে তৈরি হচ্ছে বা এখন যে সংকটের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, এই আলোচনার মাধ্যমে কি সেগুলো সমাধান হবে বলে কি আপনার কাছে মনে হয়, বা নতুন কোনো সিদ্ধান্তের দিকে আসলে যাওয়া যেতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় হ্যাঁ, সম্ভব হবে। এক কথায় যদি বলি কেন হবে, সেটার ব্যাখ্যাটা এরকম, বাংলাদেশে আসলে সবাই নির্বাচন চায়, কারণ নির্বাচন বাংলাদেশে একটা উৎসব গত 17 বছর, যেটা সাধারণ লোকজন দেখেনি। তো এই কারণে আর রাজনৈতিক দলগুলো মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতামূলক কথা বলুক, রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভাষা আছে। সেই ভাষাগুলো যখন তারা সামনাসামনি বসেন, এক টেবিলে বসেন, তখন কিন্তু তাদের হৃদ্যতাটা এবং একজন আরেকজনের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং তাদের মত বিনিময় হওয়া জিনিসগুলো অনেক নর্মালাইজ হয়। আমরা কিন্তু দেখেছি এক সময় একদম চিরদুই প্রতিদ্বন্দ্বীও একসাথে বসে হেসেছেন 90-এর দশকে।
কাজেই আমরা এখন যারা আছি আমরা কিন্তু সবাই ফ্যাসিস্ট বিরোধী মানুষ। কাজেই সকল দলগুলোর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স যদি আমি বলি যে আমরা সবাই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী, কাজে আমাদের একটা জায়গা তো আছে একসাথে হওয়ার। আমার মনে হয় ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল। আমি হুমায়রা নূর আপার কথায় একটা কথা আমি বলতে চাই যে সময়টা অনেক কম। সেটা হচ্ছে কি যে দেখেন, বাংলাদেশের পার্লামেন্টে যে প্রতিনিধিটা যায় এলাকা থেকে, এই প্রতিনিধিটার একটা সম্যক ধারণা থাকা উচিত বলে আমি মনে করি, তার এলাকা সম্পর্কে, মানুষ সম্পর্কে, কি আছে এলাকায়, কি প্রয়োজন এলাকায়, কি থাকা দরকার ছিল, তরুণ প্রজন্ম কি চায়। কাজে আমার মনে হয় না যে ওই শুধু 2 মাস পরীক্ষাকালীন টাইমই না, একটা ছাত্র পুরা বছর পড়ালেখা করে, তারপর তার এলাকাটা নিয়ে সে স্বপ্ন দেখে। তো আমার মনে হয় যে সেইটা থাকাটা একজন পার্লামেন্ট মেম্বারের পক্ষে খুবই স্বাভাবিক। না হলে যখন একজন পার্লামেন্ট মেম্বার যদি উনি বিজয়ী হন, ওনার কিন্তু ম্যাক্সিমাম সময় ঢাকা থাকতে হয়, তখন কিন্তু আর এলাকায় অতটা উনি আসতে পারবেন না। কাজেই আমার মনে হয় তার এই ধারণাগুলো যদি না থাকে, তাকে জনগণ কতটা পার্লামেন্ট মেম্বার হিসেবে নিযুক্ত করবেন এটা আমার সন্দেহ আছে। আর জি 3 মাস সময় 90 দিন, সাধারণত আমি যদি ধরে নিই 2.5 লক্ষ থেকে 4 লক্ষ ভোটার থাকে প্রত্যেকটা জায়গায়, সেখানে যদি 10টা থেকে 12টা বা 15টা বা 20টা ইউনিয়ন থাকে, আমার মনে হয় যে একটা মানুষকে যদি এলাকার মানুষরা দেখে, 20টা ইউনিয়নে সে যদি আমার 9টা করে ওয়ার্ড থাকে এক একটা ইউনিয়নে, তাহলে আমার 180টা ওয়ার্ড, 180টা ওয়ার্ডে 180 দিন মিটিং করতে হয় না। একটা ইউনিয়নে মিটিং করলে কিন্তু সবাই আসে, প্রার্থীকে তখন তারা দেখতে পারে, তারা চয়েস করতে পারে। আমার মনে হয় যে আমাদের আইনটা পজিটিভই, কারণ এটাকে শর্ট টাইমই দেওয়া উচিত, এবং এভাবেই করলেই আমার মনে হয়, যেটা বললেন যে তারা শিক্ষিত না, এখন কিন্তু অনেকে দাবি তুলছেন যে তারা, আমি নিজেও বুঝি না, আমি খুবই কম বুঝি যে এই ঐকমত্য কমিশন আমাদেরকে নিয়ে যে এরকম একটা সংস্কারের জন্য 84টা ধারা দিয়ে যে করলো, এটার উপর হা না হবে না, এটার উপর কি ভোট হবে, তাহলে এটা সাধারণ জনগণ কিভাবে মেনে নিবে? নিশ্চয়ই এই বড় একটা বিষয় সংস্কার, এই জায়গাটায় আমি একটু অ্যাড করতে চাই। তো সেখানে এই ভোটটুকু বুঝবে না, এটা আমার মনে হয় না। জি হুমায়ুন ছোট করে আমি অ্যাড করতে পারি, যেটা এই এখন বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে বিতাড়িত করার, সেই সুবর্ণ সুযোগটা আসলে মিস করাটা মানে বাংলাদেশ আরো 50 বছর পিছিয়ে যাওয়া। সুতরাং এই যে সংস্কারের যে প্রয়োজনীয়তা, সেইটা অনুধাবন যেহেতু মানুষ অলরেডি করতে পেরেছে, সংস্কারের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবনাগুলোকে আমি বারবার করে বলছি এবং অনুরোধ করছি, দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের, পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও, যেমন আমরা একটা নির্বাচনের সেই দায়িত্ব আপনাদেরও। আমাদের আসলে হাতে একেবারেই সময় শেষ। সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনে আমরা শেষ করতে চাই। আমার পক্ষ থেকে যে শেষ মন্তব্য এই আলোচনার প্রেক্ষাপটে, সেটা হচ্ছে এই যে অ্যাডভোকেট হুমায়রা আপা খুব বেশি বলছেন যেটা, যে যাতে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যাতে আর না থাকতে পারে, না আসতে পারে, সেইটা নিশ্চিত করতে হবে। আসলে সেইটা কোনো আইন করে এই ব্যবস্থা করা যায় না, এটা অসম্ভব ব্যাপার। কারণ স্বৈরতান্ত্রিকতা যখন ফিরে আসে, সেটা কোনো আইন মেনে আসে না, সেটা বেআইনিভাবেই আসে। ফলে আমাদের মনোজগতে, আমাদের দেশের মানুষের রাজনৈতিক সচেতনতায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিরকম ভাবে আচরণ করছে, রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কৃতি পাল্টাচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। নিশ্চয়ই আলোচনা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন, কারণ সামনে নির্বাচন আছে, এই রাজনৈতিক আলাপ আসলে আরো দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনাকে একই সাথে সিরাজুল ইসলাম। দর্শক, আপনারাও ছিলেন এতক্ষণ একান্ত জানালে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও।